আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে। সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে এখনও আওয়ামী দোসররা বসে আছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন জাহিদ রহমান। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল এমন আহ্বান জানান। পরবর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। জোর করে নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা করেন। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোনো রকম রদবদল হয়নি। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশপ্রেমিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব। আপনারা সবাই বাংলার ঘরে ঘরে জাতীয়তাবাদী আদর্শ তুলে ধরুন এবং কাজ করুন। আগামী দিনে কোন রকম ষড়যন্ত্র, এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ঐক্য রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলে শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ পাবে। সুযোগ আর করে দেবেন না। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন। তিনি লেখেন, রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরো জানাচ্ছেন নাজিব ফরাজি। ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য, সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য উপদেষ্টার। অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। তিনি লিখেন, নির্বাচনের পর বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনা ছাত্র জনতা মেনে নিবে না। নানা ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিলেও স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ ও জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে বলেও জানান তিনি। গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে দুপুরে পটুয়াখালীতে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ কথা জানান। তিনি বলেন, প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন
সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের একটা সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব আমরা অটল আছি, তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। 16 বছর পর কারামুক্ত বিডিআর এর 168 সদস্য দীর্ঘদিন পর কারামুক্তিতে স্বজনের চোখে আনন্দ অশ্রু। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি কারাগারে থাকায় নিঃস্ব হয়ে গেছে কোনো কোনো পরিবার। সন্তানের মুক্তির অপেক্ষায় কেঁদে কেঁদে পরপারে চলে গেছেন কারো কারো পিতামাতা। এক জীবন শেষ হয়ে গেলেও পরিবারের কাছে আবার ফিরতে পেরে খুশি তারা। বিভিন্ন কারাগার থেকে তাদের মিলে মুক্তি। আজহারুল ইসলাম ও এ আর বাদলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরের কারা ফটকে প্রিয়জনের অপেক্ষায় পরিবারের সদস্যরা। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হওয়ার আনন্দে আত্মহারা ছিলেন সবাই। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 জন, কাশিমপুর 1 থেকে 26 জন, কাশিমপুর 2 থেকে 89 জন আর কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনের মুক্তি মেলে প্রায় 1.5 যুগ পর। গত 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। প্রিয়জনের মুক্তির সেই খবরে যার পরনায় খুশি স্বজনরা। এগুলো তো আমাদের প্রাপ্য ছিল না, এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল। আমার বাবা কিন্তু বিদেশ ছিল। বাবা ছাড়া থাকা, দেশের ভিতরে থাকা বাবার কষ্ট অনুভব করছে। মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছেন বেশিরভাগ তৎকালীন বিডিআর সদস্য। দীর্ঘদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরে আবেগ আপ্লুত ছিলেন অনেকেই। আমি মেয়েটাকে ওর মায়ের কোলে তুলে দিয়ে আমি গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুন্দরভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরব, কিন্তু সেই সুযোগটা হয় নাই। বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাবো বাড়িতে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তখন খালাস পান 278 জন। মাদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দ্রুত জুলাই ঘোষণাপত্র চায় তরুণ নেতারা। রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে ঐক্যমত্যে পৌঁছানোর তাগিদ তাদের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনে করেন, জুলাই অভ্যুত্থানের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রয়োজন। ঘোষণাপত্র জারি করতে সরকারকে বিলম্ব না করার দাবি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রায় 5 মাস পর 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও 72-এর মুজিববাদী সংবিধান বাতিলের দাবি তোলা হয়। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। ভিন্ন মত জানায় বিএনপি সহ কিছু দল। সিদ্ধান্তে পৌঁছতে সর্বদলীয় সংলাপ করে সরকার। আলোচনার মাধ্যমে ঘোষণাপত্র চূড়ান্তের পক্ষে মত দেন নেতারা। অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোন ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। ঘোষণাপত্রটা অনেক আগেই হওয়া দরকার ছিল, না হওয়াটা দুঃখজনক। সর্বদলীয় মতামতের ভিত্তিতে একটি সার্বজনীন ঘোষণাপত্র দেওয়া যায়, সেটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট হবে, যেই ডকুমেন্টের ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করব এবং এই লড়াইয়ে যাদের ত্যাগ ছিল, সংগ্রাম ছিল, তাদের সেই লড়াই এবং ত্যাগও একটা স্বীকৃতি পাবে। সবাই এক হয়ে গণ অভ্যুত্থান ঘটালেও এখন অনেকে কার্পণ্য করছে বলে অভিযোগ তার। কর্তৃত্ববাদী শাসনের একটা রক্ষা কবচ ছিল, সেই সংবিধানকে রেখে কার্যত এই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ সেটি সম্ভব নয়। এই সংবিধানের সংস্কার না করে এটাকে নতুন করে রিরাইট করা গেলে ভালো হতো, কিন্তু যেহেতু রাজনৈতিক বিভাজন বা দ্বিমত তৈরি হয়েছে, যেই কারণে আমরা বলেছিলাম যে কোনো সিদ্ধান্তই নেয়ার প্রয়োজন হয় বা নেওয়া লাগুক, এই সময় সেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে। ঐতিহাসিক স্বীকৃতির জন্য জুলাই ঘোষণাপত্র প্রকাশ জরুরি। এ নিয়ে বিতর্ক সৃষ্টির সুযোগ নেই বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। বাংলাদেশের সকল মানুষ এই জায়গায়
একমত হয়েছে যে জুলাইতে তারা যে যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে ধারণ করে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, জীবন দিতে কুণ্ঠাবোধ করেন নাই, সেই লক্ষ্যগুলোর কথা এখানে উল্লেখ থাকবে। একই সাথে নতুন বাংলাদেশ কিভাবে আমরা পেতে চাই তার কিছু অঙ্গীকার এই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং পক্ষ তারা জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র তার ব্যাপারে তারা যে একতাবদ্ধ হয়েছেন সেটার ব্যাপারে আর নতুন করে তারা প্রশ্ন উত্থাপন করবেন না। নতুন বাংলাদেশ গড়তে সংবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা। ফ্যাসিবাদের কারখানা তৈরির এই সংবিধানকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করতে চায়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই আগস্টের অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, যা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। গতকাল সুইজারল্যান্ডের দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এ কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এটি প্রকাশিত হবে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য প্রস্তুত বাংলাদেশ। প্রধান উপদেষ্টার এই সফর থেকে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে বলেও আশা করেন প্রেস সচিব। মাদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তার সাথে সাক্ষাৎ করেছেন অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল। জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাটংট্রান সিনাওয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও কেসিস সহ সাক্ষাৎ করেছেন অনেকেই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সফর থেকে ভালো কিছু রেজাল্ট পাবে বাংলাদেশ। প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়। এই এমডিদের সাথে অনেক সময় এমনও হয় যে ড্যাভোসের যে রুমগুলো ছোট ছোট রুমে এই খুব ইম্পর্টেন্ট আলাপ হয়, অনেক ধরনের ডিল মেড হয়। তিনি বলেন, দাভোসে 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায় বলেও জানান তিনি। মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, চায়না সহ বিভিন্ন দেশের প্রতি প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন বলে জানান তার প্রেস সচিব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির ঘটনা তদন্ত করবে দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ব্যাংকের 222 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে NTMC এর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। 2016 সালে 4 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা সরিয়ে নেয়। ওই ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলার তদন্ত 9 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। এখন মামলাটি তদন্ত শুরু করলো দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক বলেন, ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। রিজার্ভ যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে, সেই কারণে এটা যদি তদন্ত করে চার্জশিট দেনও আদালতে, তারপরেও এটা ত্রুটিপূর্ণ হতো এবং আবার এটা দেখা যেত যে 2 বছর তদন্ত শেষে আবার এটা দুদকের কাছে ফেরত আসতো। তো সেটা আমরা আগেই সংশোধনের জন্য এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সমালোচিত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক মহাপরিচালক
এনটিএমসি নিজ নামে 22,27,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আজ একটি মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জন, সরকারি জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং 4 কোটি টাকা অবৈধ সম্পদ ও 5 ব্যাংকে 15 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আতিকা রহমান, RTV, ঢাকা। বেক্সিমকো শিল্প পার্কের 32টি কারখানার মধ্যে 16টির কোনো অস্তিত্বই নেই। নাম সর্বস্ব ওই 16 প্রতিষ্ঠানের নামে 12,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো নিয়ে পর্যালোচনা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, বেক্সিমকো মোট 29,925 কোটি টাকা ঋণ নিয়েছে। 28 জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় তাদের দায় দেনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, জুলাই আগস্টের কয়েক মাস আগেও বন্ড ছেড়ে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে 4,000 কোটি টাকা নিয়েছে বেক্সিমকো, যার কোনো হদিস নেই। 40% শ্রমিকের তথ্যেরও সত্যতা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই। 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। এই 5 আগস্টের 3 মাস আগেই ওনারা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমার বন্ডে 4,000 কোটি টাকা তুলেছেন। এই 4,000 কোটি টাকা গেল, এটা একটা অবাক বিষয়। টাকা কোথায়? Where is money? প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির সময় 2 ট্রাক বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় বিক্রি ও মজুদের অভিযোগে 2 জনকে গ্রেফতার করে সংস্থাটি। সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল রাতে রাজধানীর বাংলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজুদকারীর মূল হোতা সিরাজুল ইসলাম উজ্জ্বল 10 বছর আগেও একই অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানায় পুলিশ। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। বাংলাদেশের বাজারে সর্বপ্রথম এলজি ওলেড ইভো C4 সিরিজের টিভি বাজারজাত করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। সকালে রাজধানী বাংলা মোটরে সিরিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন র্যাঙ্কস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মিসেস সামিচি হোসেন। এলজি ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জেরাল্ড চৌন সহ বাংলাদেশ ব্রাঞ্চের অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। লেটেস্ট মডেলের এই টিভিতে থাকছে 30% বেশি ব্রাইটনেস ডিসপ্লে, আলফা 09 ও 07 জেনারেশন প্রসেসর, 3D সারাউন্ড সাউন্ড সহ 50% কম ক্ষতিকর রশ্মি ও ফ্লিকার ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা। এছাড়া উদ্বোধনী অফার হিসেবে টিভিটি ক্রয় করলে গ্রাহক পাবেন হোটেল কক্সটুডেতে 3 দিন 2 রাতের কাপল ট্যুর প্যাকেজ। দেশব্যাপী র্যাঙ্কসের বিভিন্ন শোরুমের পাশাপাশি অনলাইন স্টোর shop.ranks.com.bd থেকে টিভিটি ক্রয় করতে পারবেন গ্রাহকরা। খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান। দুপুরে জেলা পরিষদ পার্ক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ফটিকছড়ি এরিয়ার ভিপি মশিদুল চৌধুরী। জোনাল ম্যানেজার ইসমাইল হোসেন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা জোন প্রধান নুরুল আমিন, মহালছড়ি শাখার ডিজিএস মোস্তফা কামাল। পরে গ্রাহকদের মাঝে 47,35,000 টাকার বীমা দাবি চেক হস্তান্তর করা হয়েছে। এই সময় স্থানীয় বিশিষ্টজন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ
এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এর আগে গত 9 জানুয়ারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের এই নেতা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এক এক করে 10টি আসর শেষ হলেও বিতর্ক যেন বিপিএল এর পিছু ছাড়ছে না। ম্যাচ ফিক্সিং, পারিশ্রমিক জটিলতা, উইকেট নিয়ে অভিযোগ আর এক যুগেও টুর্নামেন্টটিকে পুরোপুরি পেশাদারিত্বের মোড়কে আনতে ব্যর্থ বিসিবি। গভর্নিং কাউন্সিলের উদাসীনতা আর ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা না থাকার পাশাপাশি আছে বিশ্ব ক্রিকেটের বড় সব তারকাদের অনুপস্থিতি। এবারের আসরেও বিতর্ক আর বিপিএল এর যেন সমর্থক এক শব্দ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মোড়কে বিপিএল আয়োজনের ঘোষণায় দেশের ক্রিকেট ভক্তরা পেয়েছিল নতুন আশার সঞ্চার। নতুন উন্মাদনায় মেতে থাকার উপলক্ষ ছিল হাতের মুঠোয়, কিন্তু মাঠ ও মাঠের বাইরের নানান অব্যবস্থাপনা, অনিয়ম আর অক্রিকেটীয় কার্যকলাপে প্রশ্নবিদ্ধ 11তম আসর। আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিয়েছিল কানাঘুষা। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি সেই গ্যারান্টি দেয়নি বলে যে গুঞ্জন ছিল বাতাসে, তার সত্যতা মিলেছে সময় গড়ানোর সাথে সাথে। আসর শুরুর পর দর্শকদের তীব্র আগ্রহে তৈরি হয়েছিল নতুন আশার সঞ্চার, কিন্তু সেই টিকিট অব্যবস্থাপনা আর অনিয়মের পুরনো চিত্রের নতুন রূপ মিরপুরের শেরেবাংলায়। ফলাফল ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বিসিবির টিকিট ব্যবস্থাপনা। মাঠের ক্রিকেট দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকলেও বেশ কয়েকটি ম্যাচকে ঘিরে সন্দেহ দানা বাঁধে। ফিক্সিংয়ের কালো থাবার শঙ্কায় সবাই। 3 ডজনের বেশি ক্রিকেটার ও একাধিক ফ্র্যাঞ্চাইজি ফিক্সিংয়ের অভিযোগে আছে নজরদারিতে। বিতর্কের পালে সবচেয়ে বড় হাওয়া লাগায় দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্টের পারিশ্রমিক ইস্যুতে 9-6 করার বাস্তবতা সবার কাছেই পরিষ্কার। বিসিবির অনুরোধেই নাকি এবারের বিপিএলে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। রাজশাহীর পেমেন্ট ইস্যুটি প্রকাশ্যে এলেও গুঞ্জন আছে এখনো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সমস্যা প্রায় কাছাকাছি, যার মধ্যে প্রায় সবগুলোই নতুন দল। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের মানদণ্ডটা কি? এমন সব বাস্তবতায় বিপিএল এর জৌলুসের গ্রাফ নিম্নমুখী। নেই বড় কোনো তারকা, সাথে এমন সব নেতিবাচক খবর শিরোনামে আসায় আগামীতে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা এই টুর্নামেন্টের সাথে নিজেকে অন্তর্ভুক্তি করবে কিনা তা নিয়ে আছে বড় প্রশ্ন। বিপিএল এর এসব হজবরল অবস্থা দেখেই বোঝা যায় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কি চলছে। প্রকাশ্যে সব ঘটনা বাইরে না এলেও অনেক কিছুই পরিষ্কার। বোর্ড সভাপতির সঙ্গে পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের প্রকাশ্য দ্বন্দ্ব তার একটি ছোট্ট উদাহরণ মাত্র। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।